শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা। এই পর্যন্ত 54টি অভিযোগ দায়ের। বিদ্যমান আইনে বিচার নিয়ে বিশেষজ্ঞদের মতভেদ। প্রসিকিউশন টিম ওনারা কোর্টের সামনে উপস্থাপন করবেন, যদি সেটা গ্রহণযোগ্য হয় তাহলে সেখানে চার্জ ফ্রেম হবে। ট্রাইব্যুনাল নিয়ে এটা নিয়ে আমি কি বলবো, এটা একটা বাড়াবাড়ি। এবং এইটা হয়েছিল পাক আর্মি এবং তার যে অক্সিলারি ফোর্স রাজাকার, আল বদর, আল শামস এদের ট্রাই করার জন্য। আমি এই আইনের পক্ষে না। মূল্যস্ফীতি কিছুটা কমলেও নিত্যপণ্যের বাজারে নেই তেমন প্রভাব। পণ্য সরবরাহ বাড়িয়ে সিন্ডিকেট ভাঙার তাগিদ। যখনই এই নীতি সুদের বাড়ানো হয়েছে তার ফলে আসলে মানি প্রবাহ কমানো যায়নি। তার কারণ হলো সরকার তার ইচ্ছে মতো অর্থ টাকা ছাপিয়ে সে টাকা ব্যবহার করেছে। মহাষষ্ঠীর মধ্য দিয়ে কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব। আজ মণ্ডপে বসবে ঘট। নির্বিঘ্নে আয়োজন সারতে 4 স্তরের নিরাপত্তা। গাজা ইসরায়েলি আগ্রাসনের 1 বছরেও হামলায় 77 ফিলিস্তিনির মৃত্যু। শত্রুপক্ষের বিরুদ্ধে সিংহের মতো লড়ছে সেনারা, দাবি নেতানিয়াহুর। শুভেচ্ছা, যমুনা নিউজে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। এখন পর্যন্ত 54টি অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন এবং তদন্ত সংস্থায়, এবং প্রত্যেকটিতেই প্রধান আসামি শেখ হাসিনা। কিন্তু প্রশ্ন উঠেছে, 1973 সালের আইনে 2024 সালের মানবতাবিরোধী অপরাধের বিচার সম্ভব কিনা। এ নিয়ে ভিন্ন মতামত দিয়েছেন ফৌজদারি অপরাধ বিশেষজ্ঞরা। চিফ প্রসিকিউটর বলছেন, প্রচলিত আইনেই বিচার সম্ভব, তবে 2-1টি ধারা সংস্কার প্রয়োজন। বাকিটা জানাবেন সহকর্মী মহিউদ্দিন মধু। 2009 সালে ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু করে আওয়ামী লীগ সরকার। 1973 সালে প্রণীত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনেই বিচারের উদ্যোগ নেয় তারা। 1971-এ স্বাধীনতা যুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য প্রণীত হয় আইনটি। যদিও 2010-এর আগে এই আইনে বিচার বা সাজা হয়নি কারো। 2009 সালে সংসদ অধিবেশনে একটি মৌখিক প্রস্তাবও পাশ হয়। পরবর্তীতে ট্রাইব্যুনালে ব্যক্তি এবং গোষ্ঠীকে বিচারের আওতায় আনার বিধান যুক্ত করে কিছু সংশোধনী আনা হয় আইনে। সে আইনের 3-1-এ বলা আছে, মানবতাবিরোধী ও শান্তিবিরোধী অপরাধ, গণহত্যা, যুদ্ধাপরাধ, জেনেভা কনভেনশন বিরোধী কাজ সহ আন্তর্জাতিক আইন অনুসারে যে কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি বা দল, সেনাবাহিনী কিংবা তাদের সহযোগী সশস্ত্র বাহিনীর বিচারের ক্ষমতা আছে ট্রাইব্যুনালের। কিন্তু সেই আইনের ক্ষমতায় কি 2024-এর মানবতাবিরোধী অপরাধের বিচার সম্ভব? সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও ফৌজদারি অপরাধ বিশেষজ্ঞ SM শাহজাহান বলছেন, 37 বছরে যে আইনে বিচার হয়েছে তার 14 বছর পরে এসেও বাধা নেই, কারণ ফৌজদারি কার্যবিধিগুলো ব্রিটিশ আমলে প্রণীত। তদন্তকারী সংস্থা তাদের কাছে ওনারা তদন্ত করার পরে যদি ওনারা প্রাইমা ফেসি কেস পান, তাহলে ওনারা আপনার একটা রিপোর্ট সাবমিট করবেন। ওই রিপোর্টটা যাচাই বাছাই করে একটা প্রসিকিউশন টিম ওনারা কোর্টের সামনে উপস্থাপন করবেন। যদি সেটা গ্রহণযোগ্য হয় তাহলে সেখানে চার্জ ফ্রেম হবে। চার্জ ফ্রেম হবে মানে বিচারটা শুরু হবে। তবে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ZI খান পান্না মনে করেন, এই আইনটি বিশেষায়িত কেবল 1971-এ সংঘটিত অপরাধের বিচারের জন্য। এক্ষেত্রে সংশোধন কিংবা সংস্কার প্রযোজ্য নয়। ট্রাইব্যুনাল নিয়ে এটা নিয়ে আমি কি বলবো, এটা একটা বাড়াবাড়ি। এবং এইটা হয়েছিল পাক আর্মি এবং তার যে অক্সিলারি ফোর্স রাজাকার, আল বদর, আল শামস এদের ট্রাই করার জন্য। আমি এই আইনের পক্ষে না। তার এমন মন্তব্য মানতে নারাজ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। বলেন, 73-এর আইনের মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞা অনুসারে 24-এর অপরাধও গণ্য। আপনি আইনটার প্রিয়াম্বল এবং এই আইনটার যতগুলো সেকশন আছে সবগুলো পড়ে দেখবেন, কোথাও কোনো টাইম লিমিট বলা নেই। বরং বলা হয়েছে এই আইন প্রবর্তনের পূর্বে অথবা পরে বাংলাদেশের যে কোনো জায়গায় যদি এই অপরাধ সংগঠিত যে কোনো ব্যক্তি বা সংগঠন করুক, তার বিচার করা যাবে।
কিন্তু দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সেটির সাজা নির্ধারণ করা নেই আইনে, তবে এখতিয়ার আছে বিচারের। ফলে এটির সংস্কার চান চিফ প্রসিকিউটর। এই সবগুলোকে সমন্বয় করে এই আইনটাকে যথোপযুক্ত করা হবে, যাতে করে কোনো প্রশ্ন না ওঠে। প্রশ্নবিদ্ধতা এড়াতে এই ট্রাইব্যুনালে বিচার না করে আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচারের দাবিকে অপ্রাসঙ্গিক বলে মনে করেন রাষ্ট্রের এই কৌশলী। কারণ অপরাধের ঘটনাস্থল বাংলাদেশেই। বাংলাদেশ এই বিচার করতে সক্ষম। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। সবজি, ডিম, চাল, ভোজ্য তেল থেকে শুরু করে দাম বাড়েনি এমন পণ্য খুঁজে পাওয়া মুশকিল। যদিও সরকারি হিসেবে মূল্যস্ফীতি কিছুটা কমলেও বাজারে তার কোনো প্রভাব নেই। দামের পারদ কমাতে নীতি সুদ হার বাড়িয়েই যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। কিছু পণ্যের আমদানি শুল্ক এরই মধ্যে কমিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়, কিন্তু এর সুফল ভোক্তা পাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন বাজারে পণ্যের সরবরাহ বাড়াতে হবে, পাশাপাশি ভাঙতে হবে সিন্ডিকেট। নিত্যপণ্য কিনতে নাবিশ্বাস অবস্থায় সাধারণ মানুষ। প্রতিদিনই বাড়ছে কোনো না কোনো পণ্যের দাম। মূল্যস্ফীতির চাপে তৈরি হচ্ছে অস্বস্তি। এখন দাম কম হোক আর বেশি হোক, খেতে তো হবে, পরিমাণে কম খাবো এই আর কি। আমার অন্য বাজেট কাট করে হলো আমাকে আই হ্যাভ টু লিভ এন্ড আই হ্যাভ টু সার্ভাইভ। ডিম কিনলে এটা কিনতে পারবো না শেষ। দীর্ঘ সময় ধরেই দামের উত্তাপের মধ্যে নিম্ন ও মধ্যবিত্ত বিগত সরকারের সময় নানামুখী উদ্যোগ ছিল, কিন্তু তাতে মেলেনি সুফল। ভুল নীতির কারণে বাড়ে দুর্ভোগ। এর আগেও যখনই এই নীতি সুদ বাড়ানো হয়েছে, তার ফলে আসলে মানি প্রবাহ কমানো যায়নি। তার কারণ হলো সরকার তার ইচ্ছে মতো অর্থ টাকা ছাপিয়ে সে টাকা ব্যবহার করেছে। এবার আমরা কিছুটা ব্যতিক্রম দেখছি এই অর্থে যে আমরা দেখতে পাচ্ছি যে সরকার তার নিজের ব্যয় সংকোচন করছেন এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা অর্থ নেওয়াটাও কমিয়ে দিয়েছেন। পরিবর্তিত এই সময়ে মূল্যস্ফীতির লাগাম টানতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। হিসাব বলছে আগের মাসের তুলনায় খাতা কলমে কিছুটা কমেছেও মূল্যস্ফীতি। ধারাবাহিকভাবে নীতি সুদ হার বাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর অর্থ দামি হচ্ছে টাকা, অর্থাৎ নীতি সুদ হার বেড়ে যাওয়ায় বাজারে অর্থের প্রবাহ কমেছে। কিন্তু অর্থের যোগান কমিয়ে দিলেই কি কমবে মূল্যস্ফীতি? শুধুমাত্র চাহিদার কারণে কিন্তু মূল্যস্ফীতিটা ঘটে না, এখানে আরও অনেক কারণ আছে। যেমন একটা কারণ হচ্ছে আমাদের সরবরাহের মধ্যে সমস্যা আছে, সাপ্লাই চেইনের মধ্যে, বাজার ব্যবস্থার মধ্যে ঘাটতি হয়ে গেছে। কাজেই অনেক সময় বাজার ব্যবস্থাটাকে ব্যবহার করে অনেকে মূল্যই বাড়াতে পারে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কমিয়ে দেওয়া হয়েছে এলসি মার্জিন, কমানো হয়েছে আমদানি শুল্ক, কিন্তু তাতেও আশাহত ভোক্তারা, কারণ বাজারের উত্তাপ কমছে না। বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগগুলো দেখে আমরা কিছুটা হতাশ হয়েছি যে আগের উদ্যোগের ভিতরে সরকার ঘুরপাক খাচ্ছেন, নতুন কোনো ইনোভেটিভ উদ্যোগ নেই। মূল্যস্ফীতির এই বিষয়গুলোকে মাথায় রেখে একটা বড় সংস্কার দরকার আছে। কৃষি পণ্য মূল্য কমিশন, যেটা এগ্রিকালচারাল প্রাইস কমিশন বলা হয়ে থাকে, এরকম একটি কমিশন গঠন করা। বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফেরেনি, সিন্ডিকেট এবং চাঁদাবাজ এখনও সক্রিয়। কৃষক থেকে ভোক্তা পর্যায়ে পণ্য পৌঁছাতেই দাম বাড়ছে কয়েক গুণ। বলা হচ্ছে সব দিকের মধ্যে ঘটাতে হবে সমন্বয়। সামগ্রিকভাবে আপনার বাজার ব্যবস্থা, সরবরাহ ব্যবস্থা, রাজস্ব নীতি, মুদ্রানীতি সবগুলোকে একটা সমন্বিত যদি আমরা করতে পারি, তাহলেই কিন্তু মূল্যস্ফীতিটা নিয়ন্ত্রণে আসবে। মূল্যস্ফীতি হচ্ছে দামের ধারাবাহিক বৃদ্ধি। মজুরি না বাড়লেও বেড়ে চলেছে পণ্যের দাম। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ৮২ সালের এক অধ্যাদেশ বলে গঠিত জাকাত বোর্ড প্রতি বছরই হতদরিদ্রদের কাছে জাকাতের অর্থ পৌঁছে দিচ্ছে। এবার রাজনৈতিক অস্থিরতায় ছন্দপতন হয়েছে। জেলা প্রশাসক পরিবর্তনের মাঝে পড়ে ২০২৩-২৪ অর্থ বছরের জাকাতের অর্থ এখনও পাননি ঢাকা জেলার ১৪০৯ আবেদনকারী। এবং জাকাত বোর্ডের পরিচালক জানিয়েছেন আগের ডিসির গড়িমসিতে চেক সই হয়নি। আশ্বস্ত করেছেন নতুন ডিসির তৎপরতায় শিগগিরই আবেদনকারীরা টাকা পেয়ে যাবেন। ছোট্ট একটি ঘর, মাঝারি আকৃতির একটি খাট রাখা মাত্র সেই ঘরে আর জায়গা নেই বললেই চলে। এখানেই থাকেন দুজন, মেঝেতে আরেকজন, আর পরিবারের বাকি 2 সদস্য রাতে ঘুমান বারান্দায়। এই হতদরিদ্র পরিবারের বিধবা সদস্য মাহি আক্তার এক ছেলের মা। 12 বছর আগে মারা গেছেন স্বামী। স্ট্রোকে প্যারালাইজড বৃদ্ধ মা, সম্পূর্ণ শয্যাশায়ী। খাটের আরেক পাশে থাকেন বাবা, মেঝেতে থাকেন মাহি, বারান্দায় তার 2 ভাই।
এত কিছু করেও নিজ সন্তানের জন্য জায়গা রাখতে পারেননি ঘরে, তাই ছেলেকে পাঠিয়ে দিয়েছেন আরেক আত্মীয়ের বাসায়, সেখানে থেকেই পড়াশোনা। গেল বছর ইসলামিক ফাউন্ডেশনের জাকাত ফান্ডের সহায়তা পেতে আবেদন করেন তিনি, কিন্তু এখনো মেলেনি সে অর্থ। আমি ইসলামী ফাউন্ডেশনের রোজার মধ্যে আর কি জাকাতের টাকা দিবে বলে আমি দিয়েছিলাম কাগজ, কিন্তু আমি শুনলাম যে টাকা নাকি বুঝে কিন্তু পাইনি। আমার জাকাতের প্রয়োজন বাবা, আমার স্বামী মারা গেছে আজকে 12 বছর, একটা ছেলে আছে, মা বাবারও তো হালত ভালো না, এই জন্য জাকাতের শুনা কাগজটা নিয়ে দিয়েছিলাম। চিকিৎসা চলতে ওষুধ আমার রোজ খাওয়ানো লাগে। আমি স্ট্রোকের রুগী, প্যারালাইসের রুগী, আমি অন্ধ, আমার চিকিৎসাটা চালাই পারতাম বাবা, এই কথা। আমার চিকিৎসা চালানোর কেউ নাই। কেন এই অবস্থা জানতে চাওয়া জাকাত বোর্ডের কাছে পরিচালক বললেন, হতদরিদ্র মাহির মতো 1400 জনেরও বেশি মানুষ এখনো পাননি গত অর্থ বছরের বরাদ্দ হওয়া চেক। 2023-24 অর্থ বছরের আমরা এখানে 1409 জন সাহায্য প্রার্থীর তালিকা এবং আবেদনপত্র সহ পাঠিয়েছিলাম। বিরাজমান যে পরিস্থিতির কারণে জেলা প্রশাসক মহোদয় ওই সময় ওই চেকগুলো স্বাক্ষর করতে পারেন নাই এবং ইতিমধ্যেই তিনি বদলি হয়ে অন্যত্র চলে গিয়েছেন। পট পরিবর্তনের পর ঢাকা জেলা প্রশাসকের দায়িত্বে এসেছেন নতুন একজন, তাই বাতিল হয়ে গেছে আগের চেকগুলো। ব্যাংক থেকে নতুন চেক এলেই হবে স্বাক্ষর, 1 সপ্তাহের মধ্যেই টাকা পেয়ে যাবেন ঢাকা জেলার আবেদনকারীরা। আমরা এখনকার যিনি আমাদের ঢাকা বিভাগ কার্যালয়ের পরিচালক মহোদয় আছেন তার সাথে আমরা যোগাযোগ করেছি। ওনারা আবার এই 1409 জনের জন্য সংশ্লিষ্ট ব্যাংকে চেক বই উঠানোর জন্য আবেদন দিয়েছেন। চেক বই পাওয়ার মাত্রই ওনারা এই আবার চেক লিখে ওনারা পরিচালক স্বাক্ষর করে জেলা প্রশাসক মহোদয় স্বাক্ষরের জন্য উপস্থাপন করবেন। এই চেক বই পাওয়ার পরে 1 সপ্তাহের মধ্যেই জেলা প্রশাসক মহোদয়ের স্বাক্ষর নিয়ে বিতরণ সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। পরিচালক জানালেন, প্রতি বছরই বাড়ছে ফান্ড। অ্যাপ চালু করে সেবা আরও সহজ করার পরিকল্পনা আছে জাকাত বোর্ডের। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। জেলায় জেলায় চলছে দুর্গোৎসবের শেষ মুহূর্তের তোড়জোড়। 9 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হবে, আর আজ হবে মণ্ডপে ঘট স্থাপন। ভক্তরা চান শান্তিপূর্ণ আয়োজন, আর নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে তৎপর প্রশাসনও। মহাষষ্ঠীর আগ মুহূর্তে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা শেষ নেই ভোলার পাড়া মহল্লায়। তোরণ নির্মাণ ও আলোকসজ্জা প্রায় শেষ, কোথাও কোথাও চলছে রঙের প্রলেপ। প্রাণ প্রতিষ্ঠার আগে কারিগরদের হাতে বিমূর্ত হয়ে উঠছেন দেবী দুর্গা। সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। রঙের কাজ চলতেছে, খুব দিনরাত পরিশ্রম করতে হচ্ছে, বিভিন্ন জেলায় আমরা কাজ করছি। আমরা আগেও যেভাবে স্বাধীনভাবে পূজা দেখতে পারছি, মন্দিরে ঘুরতে পারছি, এখনও সেইভাবেই আমরা এবারও পারবো। আমাদের এখানে কোনো সমস্যা হইতেছে না, আমরা ভালোই আছি। জেলার 7 উপজেলার 106টি মণ্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। নির্বিঘ্নে পূজা উদযাপনের মণ্ডপগুলোয় বাড়ানো হয়েছে নজরদারি। সর্বোপরি আমরা চাচ্ছি যেন নিরাপত্তা থাকবেই, নিরাপত্তা তো আমরা রাখবো এবং সবাই মিলে আমরা যেন একটা চমৎকার পরিবেশে যে পূজাটা উদযাপন করতে পারি, সেই সার্বিক ব্যবস্থা আমাদের থাকবে। ঝালকাঠির 117টি মণ্ডপেও আয়োজনের কমতি নেই। মণ্ডপগুলোয় এখনও চলছে রঙের কাজ। শেষ সময় প্রতিমার অঙ্গসজ্জার কাজে ব্যস্ত কারিগররা। প্রতি বছরের না এবছর আমাদের দুর্গাপূজা সুন্দরভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সবাই এলাকার হিন্দু মুসলমান আমরা সবাই মিশে মিলেই একসাথে সবাই কাজ করি। আমি 12 খান প্রতিমা তৈরি করছি, এখন পর্যন্ত আমার 10 খান কমপ্লিট হয়ে গেছে, আর 2 খান রংচং বাকি আছে। প্রতিটি মণ্ডপে উৎসবের আমেজ বিরাজ করছে। আমরা দেখতে পাচ্ছি প্রায় সবগুলো পূজা মণ্ডপে রং তুলির আসর লাগানো হয়েছে। দুর্গোৎসব ঘিরে প্রতিটি মণ্ডপে 4 স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানান প্রশাসনের কর্মকর্তারা। যত রকম নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে সেটা আমরা করেছি। তার পাশাপাশি আমরা পূজা মণ্ডপগুলোকে অনুরোধ করেছি তার নিজস্ব ভলান্টিয়ার বাহিনী নিয়োগ করার জন্য, এবং আমরা সার্বক্ষণিক মনিটর করব। উপজেলা পর্যায়ের অফিসাররা প্রতি ইউনিয়নে ভিজিলেন্স টিম গঠন করেছে এবং উপজেলা সদর থেকেও একটি স্পেশাল ভিজিলেন্স টিম থাকবে। 9 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। জারিন অর্নি, যমুনা নিউজ। নতুন করে বৃষ্টি হচ্ছে বন্যা কবলিত 3 জেলায়, এতে করে আবারও পানি বৃদ্ধির শঙ্কা দেখা দিয়েছে। নেত্রকোনায় ঢলের কারণে পানি এখনও বাড়ছে। ময়মনসিংহ ও শেরপুরেও বাসিন্দাদের দুর্ভোগ কমছে না।
শেরপুরে এখন পর্যন্ত ঢলের পানিতে ডুবে 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝিনাইগাতি, নালিতাবাড়ি, শ্রীবর্দী উপজেলায় ঢলের পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে দুর্ভোগ বেড়েছে মানুষের। উজানের পানি বিভিন্ন নদ নদী দিয়ে ভাটির দিকে বইছে। জলমগ্ন 5 উপজেলার 1.5 লাখের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন অনেকে, কিন্তু খাবার আর বিশুদ্ধ পানির চরম সংকট। পানিতে ভেসে গেছে পুকুরের মাছ, ডুবে গেছে 52,000 হেক্টর জমির আমন ধান। বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে নেত্রকোনায়। পানিতে ডুবে দুর্গাপুরে একজন মারা গেছেন। আর সোমেশ্বরীতে পানি কমলেও কংস নদের পানি বেড়েছে। উবদাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে, এতে করে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। দুর্গাপুর, কলমাকান্দা সহ 5 উপজেলার 1.5 শতাধিক গ্রাম জলমগ্ন। লক্ষাধিক মানুষ সেখানে পানিবন্দী হয়ে পড়েছে। পানির তোড়ে ফসলের মাঠ, মাছের ঘের ভেসে গেছে। ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় পাহাড়ি ঢল কমায় বেশ কিছু এলাকায় পানি নেমে গেছে, তবে নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা এখনও জলমগ্নই। পানি ঢুকে পড়েছে সরকারি প্রতিষ্ঠান, হাসপাতালেও। অনেকেই আশ্রয় নিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবনে। দেখা দিয়েছে সুপেয় পানি ও শুকনো খাবারের সংকট, আর সে অনুযায়ী ত্রাণ সহায়তা নেই। পরকীয়ার জেরে নারায়ণগঞ্জে শিশু অপহরণের মামলায় 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব 11 জানায়, হীরাঝিল এলাকায় মাহমুদা সুলতানা ইলুর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল মূল আসামি মাহবুব আলম পারভেজের। এক পর্যায়ে পারভেজ বিয়ের প্রস্তাব দিলে তাতে রাজি হয়নি ইলু। এরই জেরে গত 6 অক্টোবর ইলুর মেয়েকে অপহরণ করে পারভেজ ও তার সহযোগীরা। পরে শিশুটির বাবা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করে। এই বিষয়টি র্যাবকে জানালে র্যাব 11 সদস্যরা কুমিল্লা থেকে শিশুটিকে উদ্ধার করে পরে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে। দাম্পত্য কলহের কারণে দীর্ঘদিন ধরে শিশুটির বাবা মা আলাদা থাকছেন। বর্বরতম আগ্রাসনের বৎসর পার হওয়ার দিনেও গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। কমপক্ষে 77 জনের মৃত্যু হয়েছে। সোমবার হামলার মূল টার্গেট ছিল মধ্য গাজা। ব্যাপক বোমা বর্ষণ করা হয় বুরেজি শরণার্থী শিবিরে এবং সেখানে 21টি মরদেহ উদ্ধার করা হয়। বহু মানুষ আহত হয়, একাধিক ভবন বিধ্বস্ত হয়। ধ্বংসস্তূপের নিচে অনেকেই চাপা পড়ে আছেন। হতাহতদের বেশিরভাগকে আল-আকসা হাসপাতালে নেওয়া হয়েছে, যার মধ্যে বহু শিশু আছে। তেল আবিবের দাবি টানেল সহ হামাসের সামরিক ঘাঁটি ছিল টার্গেট। আর গাজায় গত 1 বছর ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রাণহানি 42,000 ছুঁই। শত্রুপক্ষের বিরুদ্ধে সিংহের মতো লড়ছে ইসরায়েলি সেনারা, এমন দাবি করেছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার ইসরায়েল ভূখণ্ডে হামাসের অভিযানের 1 বছরকে কেন্দ্র করে নানা আয়োজন ছিল। হলোকস্টের পর ইহুদিদের উপর এটাই সবচেয়ে জঘন্য হামলা ছিল। তবে আমরা ঘুরে দাঁড়িয়েছি। মার্কিন সরকার ও জনগণের সহায়তায় সিংহের মতো লড়ছি আমরা। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে আপনারা আমাদের মাঝে এসেছেন বলে কৃতজ্ঞতা। পুরো যুদ্ধে ইসরায়েলের পাশে থাকার জন্য ধন্যবাদ।